বন্ধুরা, আজকের এই হৃদয় কাঁপানো বাস্তব ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইন্দোরের বাসিন্দা মনীষজি, যিনি পেশায় রেলওয়ের একজন টিকিট কালেক্টর। এই ঘটনাটি সেই সময়ের যখন তিনি ইন্দোরে নিজের চাকরি করছিলেন। একদিন হঠাৎ তার কাছে একটি ট্রান্সফার লেটার আসে। তাকে এমন একটি স্টেশনের রাতের ডিউটি করতে পাঠানো হয় যেখানে দিনে চাকরি করার জন্যও কেউ রাজি হয় না। কিন্তু ভাগ্যে যা লেখা থাকে তাই তো ঘটে, তাই তিনি সেখানে কাজ করার জন্য রাজি হয়ে যান। কিন্তু তারপর তার সঙ্গে যা যা ঘটেছিল তা আজও তার শরীরের রক্ত হিম করে দেয়। তাহলে চলুন এবার গল্পটা মনীষজির নিজের দৃষ্টিকোণ থেকেই শুনি। কিন্তু তার আগে আমি সবসময়ের মতো আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা তো জানেনই, প্রতি রবিবারের ভিডিওতে আমি নিরাখের সাথে পথ চলা আমাদের সব বন্ধুদের নাম ঘোষণা করি। তাই অনুরোধ করছি, শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, কারণ এই খুশির খবরটা গল্পের শেষেই আছে। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই আপনার নাম ও শহরের নাম লিখে দেবেন, যাতে আগামী রবিবারের গল্পে আপনার নামও থাকতে পারে। তাহলে চলুন এবার গল্প শুরু করি মনীষজির দৃষ্টিকোণ থেকে। নমস্কার, আমার নাম মনীষ। আমার বয়স 28 বছর, আর পেশায় আমি একজন টিকিট কালেক্টর। আজ থেকে ঠিক 3 বছর আগে পর্যন্ত আমি ছিলাম একদম সাধারণ একজন মানুষ, খুশি, হাসি খুশি এবং জীবনের প্রতি ভালোবাসায় ভরা। কিন্তু মোহনপুরা জাংশনে সেই রাতে যা আমার সঙ্গে ঘটেছিল তা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। আজও যখন আমি আমার মেয়েকে দেখি, তার নিষ্পাপ চোখে একটা প্রশ্ন পরিষ্কার দেখতে পাই। পাপা, আপনি এত ভয় পান কেন? আমি তাকে কি উত্তর দেব? আমি তাকে কিভাবে বলবো যে এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা শুধু গল্পে নয়, বাস্তবেও রয়েছে? আমি আপনাদের এই গল্প বলছি কারণ হয়তো কাউকে বললে আমার মনটা একটু হালকা হবে, অথবা হয়তো এটা একটা সতর্ক বার্তা তাদের জন্য যারা কখনো মোহনপুরা জাংশনের কাছ দিয়ে যায়। আপনারা বিশ্বাস করুন বা না করুন, কিন্তু আমি আজ যা বলতে যাচ্ছি প্রতিটি শব্দ সত্যি। আর হ্যাঁ, যদি কখনো মধ্যপ্রদেশের জঙ্গলে ঘেরা এলাকায় রাতের অন্ধকারে কোথাও দূর থেকে কোনো পুরনো ট্রেনের সিটি শুনতে পান, তাহলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান, আর কখনোই পিছনে ফিরে তাকাবেন না, কখনোই না। এটা মার্চ 2022 সালের ঘটনা। তখন আমার পোস্টিং ছিল ইন্দোরে। জীবনও স্বাভাবিক গতিতেই চলছিল। আমার স্ত্রী শ্বেতা একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করত, আর আমাদের 6 বছরের মেয়ে আরোহী তার নিজের ছোট্ট পৃথিবীতে মেতে থাকত। সবকিছু শান্ত ও সুখের মধ্যেই চলছিল। কিন্তু একদিন অফিস থেকে আমার কাছে ট্রান্সফার লেটার আসে। আমার বদলি করা হয়েছিল মোহনপুরা জাংশনে, এমন এক জায়গা যার নাম আমি আগে কখনো শুনিইনি। আমি গুগলে সার্চ করে জানলাম এটা ইন্দোর থেকে প্রায় 180 কিলোমিটার দূরে মধ্যপ্রদেশ ও রাজস্থানের সীমান্তে অবস্থিত একটি ছোট্ট রেল স্টেশন। চারপাশে শুধু কয়েকটা গ্রাম আর ঘন জঙ্গল। দুপুর প্রায় 3টের সময় আমি মোহনপুরা পৌঁছলাম। স্টেশনটা ছোট ছিল, 2টো প্ল্যাটফর্ম, একটা পুরনো স্টেশন মাস্টারের ঘর আর একটি ওয়েটিং রুম যা হয়তো বহু বছর ধরে ব্যবহারই হয়নি। দিনের বেলাতেও চারপাশে ভয়ানক নীরবতা। স্টেশনে দিনের বেলাতেও অদ্ভুত নীরবতা ছিল। স্টেশনের বাইরে কয়েকজন স্থানীয় লোক বসেছিল। স্টেশন মাস্টার রাম সিং রাঠোর ছিলেন একজন বৃদ্ধ মানুষ, বয়স প্রায় 60 বছর। সাদা দাড়ি আর ভারী চোখ দেখে মনে হচ্ছিল তিনি জীবনে অনেক কিছু দেখেছেন। তিনি আমাকে দেখেই বললেন, তুমি কি মানিস? আমি বললাম, জি স্যার, আমি মানিস, এখানে নতুন পোস্টিং হয়েছে। তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, বসো। আমি তার ছোট অফিসে বসে পড়লাম। দেওয়ালে পুরনো ট্রেনের সময়সূচি ঝুলছিল, আর এক কোণে হনুমানজির ছবি ছিল। সামনে ধূপ জ্বলছিল। হঠাৎ তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কি বলা হয়েছে এখানে নাইট ডিউটি করতে কেউ কেন চায় না? আমি একটু অস্বস্তিতে বললাম, না স্যার, আমাকে শুধু বলা হয়েছে এখানে নাইট ডিউটির জন্য লোক পাওয়া যাচ্ছিল না। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর জানালার বাইরে তাকিয়ে বললেন, গত 3 বছরে এখানে 7 জন লোক নাইট ডিউটিতে এসেছে, কিন্তু কেউ 1 সপ্তাহ টিকতে পারেনি। সবাই পালিয়ে গেছে। আমার শরীরের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি বললাম, পালিয়ে গেছে মানে? তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কিছু জিজ্ঞেস করো না, শুধু এতটুকু বলতে পারি,
এই স্টেশনের রাতগুলো স্বাভাবিক নয়। আমি হেসে বললাম, স্যার আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? তিনি সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, না মানিস, আমি তোমাকে সতর্ক করছি। যদি তোমার নিজের এবং তোমার পরিবারের চিন্তা থাকে। আমি বললাম, কি স্যার? ঠিক তখনই বাইরে থেকে একজন ডেকে উঠল। একজন যুবক ভেতরে ঢুকল। রাম সিং বললেন, এটা বিক্রম, দিনের ডিউটিতে থাকে, তোমাকে সাহায্য করবে। বিক্রম আমাকে এমনভাবে দেখছিল যেন সে আমার উপর দয়া করছে। তারপর রাম সিং বললেন, চলো তোমাকে তোমার কোয়ার্টার দেখিয়ে দিই। স্টেশন থেকে প্রায় 200 মিটার দূরে রেল লাইনের পাশে একটা ছোট কোয়ার্টার ছিল। একটা ঘর, ছোট রান্নাঘর আর একটা বাথরুম। সাধারণ ব্যবস্থা ছিল, কিন্তু থাকা যাবে। রাম সিং বললেন, আজ রাত থেকেই তোমার ডিউটি, রাত 10টায় স্টেশনে চলে আসবে। তারপর একটু থেমে বললেন, আর হ্যাঁ, যাই দেখো বা শুনো, রিপোর্ট করার চেষ্টা করো না, নিজের কাজ করো আর চুপ থাকো। আমি অবাক হয়ে বললাম, স্যার আপনি পরিষ্কার করে বলছেন না কেন? তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, কারণ কিছু জিনিস শুনে বোঝা যায় না, নিজে অনুভব করলে বোঝা যায়। আজ রাতেই তুমি বুঝে যাবে। তারপর তিনি চলে গেলেন। আমি একা রয়ে গেলাম সেই ফাঁকা কোয়ার্টারে। বাইরে কাকের ডাক শোনা যাচ্ছিল, আর দূরে কোথাও ট্রেনের সিটি। আমি শুয়ে তাকে ফোন করে বললাম, আমি পৌঁছে গেছি, সব ঠিক আছে। সে জিজ্ঞেস করল, জায়গাটা কেমন? আমি বললাম, একটু নির্জন, তবে ঠিক আছে। আমি তাকে মিথ্যে বললাম, কারণ তাকে চিন্তায় ফেলতে চাইনি। আরোহী ফোন নিয়ে বলল, পাপা রাতের খাবার খেও আর ভয় পেও না। আমি হেসে বললাম, না সোনা, আমি ভয় পাব না। কিন্তু ভিতরে ভিতরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। সন্ধ্যায় স্টেশনের পাশের একটা দোকান থেকে খাবার কিনলাম। দোকানদার যখন শুনল আমি রেলওয়ের নাইট ডিউটিতে আছি, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে বলল, ভগবান আপনাকে রক্ষা করুন। আমি অবাক হয়ে বললাম, এমন কেন বলছেন? সে চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, রাত 12টার পরে এই এলাকায় কেউ বেরোয় না। মোহনপুরা জংশন শুধু একটা স্টেশন নয়, এখানে এমন কিছু আছে যা মানুষের নয়। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি হাসার চেষ্টা করে বললাম, কি বলছেন এসব? সে বলল, আপনি নতুন এসেছেন, শিগগিরই সব বুঝে যাবেন। শুধু একটা কথা মনে রাখবেন, রাতে যদি কেউ আপনাকে ডাক দেয়, উত্তর দেবেন না। আর যদি কোনো কাঁদতে থাকা মহিলা দেখতে পান, তার সাথে কথা বলবেন না। এখন রাত 9টা বাজে, আর 1 ঘন্টা পরে আমার ডিউটি শুরু হবে। আমি ইউনিফর্ম পরলাম, টর্চ পরীক্ষা করলাম এবং একটা গভীর নিঃশ্বাস নিলাম। নিজেকে বললাম, শুধু একটা রাতের ব্যাপার, সকাল হয়ে যাবে, সব স্বাভাবিক লাগবে। কিন্তু আমি জানতাম না, এই রাতটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। রাত ঠিক 10টা বাজে আমি মোহনপুরা জংশনে পৌঁছালাম। স্টেশনে মাত্র 2-3টে বাল্ব জ্বলছিল। তাদের হলুদ আলোতে পুরো প্ল্যাটফর্মটা আরও ভয়ঙ্কর লাগছিল। চারপাশে একটাও মানুষ নেই, শুধু বাতাসের শব্দ আর দূরের জঙ্গল থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। রাম সিং স্যার অফিসে বসেছিলেন। আমাকে দেখে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, সময় মতো এসেছ, ভালো। আমি বললাম, স্যার এখন আমাকে কি করতে হবে? তিনি একটা রেজিস্টার আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, প্রতি ঘন্টায় পুরো স্টেশন ঘুরে দেখতে হবে। 2টা প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম আর টয়লেট চেক করবে। তারপর একটু থেমে বললেন, আর যদি কোনো ট্রেন আসে তাহলে টিকিট চেক করবে। যদিও রাতে এখানে প্রায় কোনো ট্রেন থামে না। আমি জিজ্ঞেস করলাম, কোন ট্রেন থামে স্যার? তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, 12:47-এর লোকাল ট্রেন। তারপর হঠাৎ চুপ হয়ে গেলেন। আমি বললাম, কিন্তু স্যার। তিনি কথাটা শেষ করতে দিলেন না, বললেন, তুমি নিজের কাজ করো, আমি বাড়ি যাচ্ছি। এটা বলে তিনি চলে গেলেন। এখন পুরো স্টেশনে আমি একা। প্রথম চেক। রাত 10:30 আমি প্রথম চেক করতে বেরোলাম। হাতে টর্চ নিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ গেলাম। চারদিকে ঠান্ডা বাতাস বইছিল। প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা। রেল লাইনের দিকে তাকালাম, দূর পর্যন্ত শুধু অন্ধকার। আমি ওয়েটিং রুম চেক করলাম। ভেতরে পুরনো বেঞ্চ আর দেয়ালে একটা ভাঙা আয়না। কেউ নেই, সব ঠিক। দ্বিতীয় চেক। রাত 11:30। আমি আবার স্টেশন ঘুরতে বেরোলাম। এইবার কিছুটা অদ্ভুত লাগছিল। হঠাৎ মনে হলো বাতাস থেমে গেছে।
কুকুরের ডাকও বন্ধ। পুরো স্টেশনটা যেন মৃত। আমি প্ল্যাটফর্ম 1-এ দাঁড়িয়েছিলাম। হঠাৎ দূরে অন্ধকারে একটা ছায়া দেখলাম। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। আমি টর্চের আলো ফেললাম। কিছুই নেই, হয়তো গাছ। কিন্তু আমার বুক জোরে ধরফর করছিল। অদ্ভুত গান। রাত 12টা। আমি আবার বাইরে বেরোলাম। ঠিক তখনই দূর থেকে একটা মেয়ের গানের মতো শব্দ শুনলাম, একটা লরির মতো। আমি দাঁড়িয়ে শুনতে লাগলাম। শব্দটা ধীরে ধীরে আমার দিকে আসছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ শব্দটা বন্ধ, একদম হঠাৎ। আমি ঘুরে অফিসে ফিরতে যাচ্ছিলাম, ঠিক তখন মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি ঘুরে তাকালাম, কেউ নেই। কিন্তু বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন পুরনো কবরের গন্ধ। আমি দৌড়ে অফিসে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। 12:47। ঘড়িতে 12:40। আমি প্ল্যাটফর্ম 2-এ দাঁড়িয়ে আছি, কারণ 12:47-এ একটা ট্রেন আসার কথা। 12:45। কোনো ট্রেন নেই, চারদিকে শুধু অন্ধকার। ঠিক 12:46-এ দূর থেকে একটা ট্রেনের সিটি শুনলাম, কিন্তু সেটা স্বাভাবিক সিটি নয়, এটা ছিল চিৎকারের মতো। ধীরে ধীরে একটা আলো দেখা গেল, কিন্তু সেটা আধুনিক ট্রেনের হেডলাইট নয়, একটা হলুদ টিমটিমে আলো। ট্রেনটা কাছে আসতেই আমি জমে গেলাম। ওটা একটা পুরনো কালো স্টিম ইঞ্জিন, পুরো জং ধরা। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে থামল। যখন আমি ডিব্বাগুলো দেখলাম, আমার শরীরের রক্ত জমে গেল। ওগুলো ছিল পুরনো কাঠের ডিব্বা, আর জানালার ভেতর অস্পষ্ট মানুষের মুখ আমাকে দেখছিল। ভয়ঙ্কর যাত্রী। একটা দরজা খুলল, একজন লোক নামল। সে আমার দিকে হাঁটতে লাগল। আমি দেখতে পেলাম তার মুখ কাগজের মতো সাদা, চোখ ঢুকে গেছে, ঠোঁট কালো। সে পুরনো 1950 সালের পোশাক পরেছিল। সে এসে বলল, টিকিট? তার কণ্ঠস্বর ছিল যেন কবর থেকে আসছে। আমার হাত কাঁপছিল। আমি বললাম, টিকিট দেখান। সে একটা পুরনো কাগজ দিল। আমি দেখলাম তারিখ লেখা 15ই আগস্ট 1947। আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? লোকটা হাসল, কিন্তু সেই হাসি মানুষের নয়। তার দাঁত নোংরা আর তীক্ষ্ণ। সে বলল, আমরা প্রতিদিন এখানে আসি, 1947 সাল থেকে। সেদিন আমাদের ট্রেন দুর্ঘটনায় পড়েছিল, 312 জন মারা গিয়েছিল। এখন আমরা সবাই এই ট্রেনে বন্দী। ভয়ঙ্কর সতর্কবার্তা। সে আমার হাত ধরে ফেলল। তার হাত ছিল বরফের মতো ঠান্ডা। সে বলল, চলো আমাদের সঙ্গে। এই স্টেশনে একা থেকো না। এখানে এমন কিছু আছে যা আমাদের থেকেও বেশি ভয়ঙ্কর। আমি জোরে হাত ছাড়িয়ে দৌড়ে পালালাম। পিছনে তাকাইনি। স্টেশন মাস্টারের অফিসে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বাইরে আবার সেই ট্রেনের সিটি শোনা গেল। তারপর সবকিছু নীরব। আমি জানালা দিয়ে তাকালাম। প্ল্যাটফর্মে কোনো ট্রেন নেই, কিছুই নেই, কিন্তু আমার হাতে এখনও তার ঠান্ডা হাতের দাগ ছিল। সকালে 12:30 বাজে রামসিং স্যার স্টেশনে এলেন। আমাকে দেখেই তিনি বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। আমার চোখ লাল, মুখ ফ্যাকাশে। তিনি ধীরে জিজ্ঞেস করলেন, দেখেছ? তাই তো। আমি কিছু বললাম না। কি বলতাম? বলতাম যে আমি একটা ভুতুরে ট্রেন দেখেছি। বলতাম যে একজন মরা মানুষ আমার সাথে কথা বলেছে। রামসিং স্যার দীর্ঘশ্বাস ফেলে বললেন, চিন্তা করো না, আমি জানতাম তুমি আজ সব দেখবে। আমি কাঁপা গলায় বললাম, স্যার, ওটা কি সত্যি ছিল? তিনি চুপচাপ মাথা নাড়লেন। তারপর বললেন, হ্যাঁ, সব সত্যি। 1947 সালের দুর্ঘটনা। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, 15 আগস্ট 1947। দেশ স্বাধীন হয়েছে। মানুষ আনন্দে বাড়ি ফিরছিল। একটা যাত্রীবাহী ট্রেন এখান থেকে 30 কিলোমিটার দূরে একটা সেতুর কাছে দুর্ঘটনায় পড়ে। তখন দাঙ্গার সময় ছিল। কেউ রেল লাইন ভেঙে দিয়েছিল। ট্রেনটা সেতু থেকে নিচে পড়ে যায়। সেদিন 312 জন মানুষ মারা যায়। হিন্দু, মুসলিম সবাই একসাথে মারা যায়। আর তাদের আত্মা আজও শান্তি পায়নি। প্ল্যাটফর্ম নাম্বার 1-এর অভিশাপ। আমি তখন জিজ্ঞেস করলাম, কিন্তু স্যার, সেই লোকটা বলছিল এখানে আরও কিছু আছে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। রামসিং স্যারের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, হ্যাঁ, সেটাই আসল ভয়। তিনি ধীরে ধীরে বললেন, দুর্ঘটনার পরে মৃতদেহগুলো 3 দিন এখানে প্ল্যাটফর্ম 1-এ রাখা হয়েছিল। কেউ তাদের নিতে আসেনি। 3 দিন ধরে লাশগুলো পড়েছিল। গরমে সেগুলো পচতে শুরু করে। চারদিকে ভয়ানক গন্ধ। গিধ আর কুকুর লাশ টেনে নিয়ে যাচ্ছিল। পুরো জায়গাটা নরকে পরিণত হয়েছিল।
আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। তিনি বললেন, সেই যন্ত্রণা, সেই কষ্ট, সেই অভিশাপ সব মিলে এই জায়গায় একটা অদ্ভুত শক্তি তৈরি হয়েছে, যেটা মানুষের নয়। নিয়ম। তারপর তিনি ড্রয়ার থেকে একটা তাবিজ বের করে আমাকে দিলেন। বললেন, এটা সব সময় পড়ে থাকবে। তারপর তিনি আমাকে কিছু নিয়ম বললেন। 1. রাতের বেলা প্ল্যাটফর্ম 1-এ যেও না। 2. 12:47 ট্রেন থেকে দূরে থাকবে। 3. যদি কোনো কাঁদতে থাকা মহিলা দেখো, কথা বলবে না। 4. কেউ যদি তোমার নাম ধরে ডাকে, উত্তর দেবে না। 5. রাত 3টের পরে বাইরে বেরোবে না। তারপর তিনি বললেন, কারণ 3টের পরে জিনিসগুলো খুব খারাপ হয়ে যায়। দ্বিতীয় রাত। সেই রাতেই আমার আবার ডিউটি ছিল। আমি তাবিজটা গলায় পরে স্টেশনে এলাম। মনে মনে ভয় হচ্ছিল, কিন্তু চাকরি ছেড়ে যাওয়ার উপায় ছিল না। রাত 12টা পর্যন্ত সব স্বাভাবিক ছিল। তারপর আবার 12:47 ট্রেন এলো। আমি দূরে দাঁড়িয়ে রইলাম, কিন্তু এইবার আমি তাদের দিকে তাকালাম না। রাত 2:30। রাত 2:30 আমি অফিসে বসেছিলাম। হঠাৎ বাইরে থেকে তরো কান্নার শব্দ শুনলাম। একজন মহিলার কান্না। সে বলছিল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমার শরীর কেঁপে উঠল। রাম সিং স্যারের কথা মনে পড়ল। কাঁদতে থাকা মহিলার সাথে কথা বলবে না। আমি চুপ করে বসে থাকলাম, কিন্তু কান্নার শব্দটা আরও কাছে আসছিল। দরজায় কড়া নাড়া। হঠাৎ ঠক ঠক ঠক। অফিসের দরজায় কেউ নক করল। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। বাইরে থেকে একটা মহিলা কণ্ঠ, মনীষ, দরজা খোলো। আমার শরীর জমে গেল। সে আমার নাম জানে। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। কিছুক্ষণ পরে শব্দ বন্ধ। রাত 3টে। ঘড়িতে 3টে বাজল। ঠিক তখন স্টেশনের সব লাইট হঠাৎ নিভে গেল। পুরো স্টেশন অন্ধকার। আর তারপর আমি শুনলাম শত শত মানুষের চিৎকার, যেন একসাথে অনেক মানুষ কাঁদছে। আমি ভয়ে দরজার কাছে গেলাম না। প্রায় 1 ঘন্টা সেই আওয়াজ চলল। তারপর হঠাৎ সব শান্ত। সকাল 6:30টায় রাম সিং স্যার এলেন। তিনি জিজ্ঞেস করলেন, সে কি তোমাকে ডাকছিল? আমি অবাক হয়ে বললাম, আপনি জানেন? তিনি বললেন, হ্যাঁ, সে প্রায়ই নতুন লোকদের ডাকতে আসে। আমি জিজ্ঞেস করলাম, সে কে? রাম সিং স্যার ধীরে বললেন, সেই ট্রেন দুর্ঘটনার এক মহিলা যাত্রী। সে তার বাচ্চাকে খুঁজছে 75 বছর ধরে। শেষ কথা, আজ সেই ঘটনার 3 বছর হয়ে গেছে। আমি এখনও রাতে ঘুমোতে পারি না। আজও মাঝে মাঝে রাতে দূর থেকে একটা পুরনো ট্রেনের সিটি শুনতে পাই। আর তখন আমি শুধু একটা কথাই মনে করি, যদি কখনো রাতের অন্ধকারে কোথাও পুরনো ট্রেনের সিটি শুনতে পাও, তাহলে সেখান থেকে পালিয়ে যেও। আর কখনোই পিছনে তাকিও না, কখনো নয়।